হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল র্যান্স ট্র্যাভেল অ্যান্ড অ্যাডভেঞ্চার। চলুন নতুন একটি গন্তব্যস্থল থেকে করে আসি একটি অ্যাডভেঞ্চার। উত্তর পূর্ব ভারতের অপূর্ব ডাউকি নদীতে বোটিং করে আসি আমরা। তার সাথে দেখে নিই এশিয়ার সবচেয়ে পরিষ্কার গ্রাম মাওলিলাম এবং লিভিং রুট ব্রিজ। তার সাথে জানিয়ে রাখি, 2 রাত্রি 3 দিনের মেঘালয় ভ্রমণের দ্বিতীয় ভাগে আমাদের যাত্রা শুরু হয় চেরাপুঞ্জি থেকে। তবে এর আগে আমরা চেরাপুঞ্জি ঘুরে নিয়েছি। চেরাপুঞ্জি এবং শিলং ভ্রমণের অভিজ্ঞতা এই ভিডিওর প্রথম ভাগে আমরা আলোচনা করব। এই ভাগে আমাদের যাত্রা শুরু হচ্ছে চেরাপুঞ্জি থেকে। গুয়াহাটি থেকে বুক করা কার নিয়ে চেরাপুঞ্জি থেকে আমরা রওনা হলাম মাওলিলাংয়ের উদ্দেশ্যে, অথবা বলতে পারেন ডাউকির উদ্দেশ্যে। রাস্তা প্রচণ্ড বাজে, মেঘালয়ের সবচেয়ে বাজে রাস্তাগুলোর মধ্যে অন্যতম এটি। চেরাপুঞ্জি থেকে প্রায় 3 থেকে 3.5 ঘন্টার জার্নি রয়েছে। রাস্তার দুই ধারের সৌন্দর্য সত্যি অপরূপ। ডাউকি আপনারা ডাইরেক্ট না গিয়ে প্রথমেই মাওলিলাং ভিলেজের কাছে কোনো হোমস্টেতে থাকতে পারেন, অথবা মাওলিলাং থেকে 2 কিলোমিটার আগে যে লিভিং রুট ব্রিজ রয়েছে তার কাছাকাছি রিওয়াই ভিলেজে আপনারা হোমস্টেতে থাকতে পারেন। আমরা রিওয়াই ভিলেজে একটি হোমস্টেতে উঠলাম। এই সেই হোমস্টে। আওয়াজটা খেয়াল করুন, পরে জানাচ্ছি বিষয়টা কি। হোমস্টেতে লাগেজ রেখেই আমরা পৌঁছে গেলাম লিভিং রুট ব্রিজ দেখতে। বিকেল গড়িয়ে সন্ধ্যা হতে চলেছে। সামনে ছোট বাজারের মতো রয়েছে, অনেক দোকানপাট, অনেক কিছু কেনাকাটাও করতে পারেন সেখানে। এখন লিভিং রুট ব্রিজের দিকে যাচ্ছি। অনেকটা পথ হেঁটে যেতে হবে। তো সন্ধ্যা হতে চলেছে, প্রায় ঘড়িতে এখন 4টে বাজে। প্রায় 200 থেকে 300 মিটার হাঁটতে হবে এবং রাস্তাটা যথেষ্ট সংকীর্ণ। এই সেই লিভিং রুট ব্রিজ। গাছের শেকড় পরস্পর জড়িয়ে ব্রিজের আকার ধারণ করেছে। তার নিচে দিয়ে একটি নদী প্রবাহিত। তাদের বেশ ভালো লাগবে। নদীর মধ্যে অনেক পটল বা নদীর জলস্রোতের মাধ্যমে এটা দেখতে দেখতে কখন যে 30-35 মিনিট সময় পার হয়ে গেল বোঝাই গেল না। সন্ধ্যা ঘনিয়ে আসছে, তার আগেই বেশ কিছু ফটো এবং ভিডিও ক্যাপচার করে নিলাম। যেহেতু অঞ্চলটি চারিদিকে জঙ্গল ঘেরা, তাই সন্ধ্যা নামার সাথে সাথে আলো কমে আসে, তাই ফটোগ্রাফির খুব অসুবিধা হয়। পারলে একটু সূর্য থাকতে থাকতে সেখানে পৌঁছানোর চেষ্টা করব। এটি সিঙ্গেল লিভিং রুট ব্রিজ, তবে মেঘালয়তে ডাবল ডেকার লিভিং রুট ব্রিজও রয়েছে, যা এশিয়ার আর কোনো স্থানেই কিন্তু নেই। তবে সেখানে ট্রেক করে যেতে হয় এবং যথেষ্ট সময় লাগে। আমার সাথে বয়স্ক এবং ছোট বাচ্চা থাকায় সেদিকে যাওয়ার চেষ্টা করিনি। পটহোল বা নদীর অবঘর্ষ প্রক্রিয়ায় সৃষ্ট গর্তের কথা বলছিলাম, এই সেই পটহোল। ছোট ছোট গর্তগুলো দেখুন। এটি কিন্তু নদী উপত্যকা,
কিছু জায়গায় জল প্রবাহিত হচ্ছে, কিছু জায়গায় জল নেই। ওখান থেকে গেলাম মাউলিলাং ভিলেজ, এশিয়ার সবচেয়ে পরিষ্কার গ্রাম। টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নিয়ে কার পার্কিং জোনে পৌঁছালাম। ওখানে গাড়ি রেখে গ্রামে ঘোরার জন্য এগিয়ে যেতে হবে। কার পার্কিংয়ের পাশেই হোটেল রয়েছে, কিছু খাবারের দোকান রয়েছে, ওখানে আপনারা রাত্রের খাওয়া দাওয়া সেরে নিতে পারেন। একটু সামনের দিকে এগোলেই গ্রামের মহিলাদের দ্বারা কিছু ফুড স্টল লাগানো থাকে, যেখানে মোমো এই টাইপের খাবার পাওয়া যায়। তবে পরিষ্কারভাবে জানাতে চাইছি, ওখানকার মোমো খুব বাজে, না খাওয়াই ভালো। বিশেষ করে আমরা যারা পশ্চিমবঙ্গের মানুষ, বাঙালিরা এই ধরনের মোমো খেতে অভ্যস্ত নয়। গ্রামটি কত পরিষ্কার একটু রাস্তার দুধারের ফুলের গাছগুলো লক্ষ্য করলেই বুঝতে পারবেন। তবে সন্ধ্যা হয়ে যাওয়ায় সম্পূর্ণ গ্রামটি ঘোরা সম্ভব হয়নি। গ্রামটি পুরোপুরি মাতৃতান্ত্রিক, তাই মহিলারাই সমস্ত দোকান পরিচালনা করে। খিদের জ্বালায় রুতাই ওই মোমোগুলোই খেয়ে ফেলেছিল, তবে আমি খেতে পারিনি। অদ্ভুতভাবে পরিষ্কার এই গ্রামটি, এবং গ্রামের প্রতিটি মানুষ এই পরিষ্কার পরিচ্ছন্নতার উপর জোর দেয়। সামান্য ঘুরে অন্ধকার হয়ে যাওয়ায় আমরা সেখান থেকে ফিরে আবার আমাদের হোমস্টের দিকে রওনা দিলাম। রাত্রে আমরা সেই হোমস্টেতেই খাওয়া দাওয়া করেছিলাম এবং সকালে ভিলেজের অনেকগুলো হোমস্টে আছে, যেমন এটি একটি হোমস্টে। এই হোমস্টেতে আমরা আছি। প্রচুর আনারসের গাছ, ছোট গাছগুলো আনারসের গাছ। আনারসের গাছগুলোতে আনারস ধরে আছে। এই দেখুন, এই দেখুন, সুন্দর। সামনেটিও হোমস্টে। এই রাস্তা দিয়ে সামনের দিকে 200-300 মিটার গেলে লিভিং রুট ব্রিজ। একদম গ্রামীণ পরিবেশে ঝিঁঝি পোকার আওয়াজ, মুরগির ডাক, রাত্রে এক ধরনের কাঠের পোকার আওয়াজ শুনে আপনাদের পুরো রাত্রি ভয়ে ভয়েই কাটাতে হবে। যাই হোক, সকাল সকাল বেরিয়ে পড়লাম ডাউকির উদ্দেশ্যে। রিউই গ্রাম থেকে ডাউকি মাত্র 1 থেকে 1.5 ঘন্টার রাস্তা, যা মোটামুটি বাংলাদেশ সীমান্তের কাছাকাছি দিয়ে আমাদের বেরোতে হবে। পাশে আপনারা, অর্থাৎ রাস্তার ধারে আপনারা বাংলাদেশের বর্ডার দেখতে পাবেন, বিএসএফ ক্যাম্প, তারকাটা ভেড়া প্রভৃতি চোখে পড়বে। খুব সকাল সকাল ডাউকি পৌঁছাতে হবে, কারণ ডাউকি পৌঁছাতে যে রাস্তাটা রয়েছে সেটি খুব চাপা, এবং একবার জ্যামে পড়ে গেলে ডাউকি পৌঁছাতে যথেষ্ট সময় লাগে। পথে পেয়ে যাবেন বোর হিলস ফলস। পাহাড়ি এই ঝর্ণার সামনে কিছুক্ষণ দাঁড়িয়ে ছবি এবং ভিডিওগ্রাফি করে নিতে পারেন। কাছাকাছি গাড়ি ড্রাইভারকে বলে পান্থমাই ওয়াটারফলটাও দেখে নিতে পারেন। আমাদের দেখা হয়নি, আমরা পৌঁছে গেলাম খুব সকাল সকাল ডাউকি রিভার, যাতে আমরা জ্যামে না পড়ে যাই। ডাউকি সম্পর্কে বলি, এটি ভারতের সবচেয়ে পরিষ্কার জলের নদী। জল এতটাই পরিষ্কার যে নিচের পাথরগুলো পরিষ্কার দেখা যায়। যখন বোটিং করা হয় মনে হয় নৌকা শূন্যের উপরে ভাসছে।
So finally we are in Tauki. ডাউকিতে বোটিংয়ের পাশাপাশি আরও অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিস হয়, যেমন ফিশিং হয়, স্কুবা ডাইভিং হয়। আমার হাত দাও। আপনারা চাইলে সেগুলো ট্রাই হ্যাঁ। করতে পারেন। একজনের বেশি তিনজন, এই তিনজনের বেশি বসা যাচ্ছে না, না সমস্যা এটা। আচ্ছা, বোটিংয়ের জন্য 1000 থেকে 1500 টাকা পর্যন্ত কি করছো গো, নৌকা নড়ায় না? নিতে পারে। জল তো নাই, কিন্তু ভিজে যাবে না, জলের সাথে সাথে কি আছে। হ্যাঁ, একটু বলে রাখি, 2 রাত্রি 3 দিনের মেঘালয় ভ্রমণ প্যাকেজে যদি আপনারা 2 জন অ্যাডাল্ট এবং 1 জন বাচ্চা যান, তাহলে আপনাদের জনপ্রতি খরচ হতে পারে 8 থেকে 10,000 টাকা। খরচ সম্পর্কে মেঘালয় ভ্রমণের ভিডিওর প্রথম ভাগে আলোচনা করব। তার জন্য র্যান্স ট্র্যাভেল অ্যান্ড অ্যাডভেঞ্চারের পক্ষ থেকে মেঘালয় ভ্রমণের প্রথম ভাগের ভিডিওটি অবশ্যই দেখুন। छोटा बड़ा दोनों ही मिल जाता है। छोटा बड़ा दोनों मिल जाता है। মেঘালয়ের এই সুন্দর সুন্দর জায়গাগুলি সহজেই ভ্রমণ করতে পারবেন। জলটা নোংরা, কোথায় পরিষ্কার আছে কি? থাকবেন, কিভাবে গাড়ি বুক করবেন, অথবা গাড়ির ড্রাইভারের ফোন নম্বর সহ খাবি কেন? সমস্ত তথ্য পরিষ্কার বলে দেওয়া থাকবে। এটা জল একদম অপরিষ্কার, একদম অপরিষ্কার। হ্যাঁ মারা আচ্ছা, পিছনে আছে। Derwai nak ada masih bar. Hah? Derwai masih bar ngedek elen dulu. Oh, kata derwai nih masih bar ngedek elen. Hah? Karena itu jangan bisa kali ya, menurut. একবার শুধু জলটা লক্ষ্য করুন এবং নদীর দুপাশের প্রাকৃতিক সৌন্দর্য অনুভব করার চেষ্টা করুন। একটু বলে রাখি, বর্ষাকালে কখনোই ডাউকি ঘুরতে আসবেন না, কারণ বর্ষার সময় নদীর জল বেশি থাকায় নদীর জল ঘোলাটে হয়ে পড়ে। বেস্ট সময় পুজোর ছুটি অথবা শীতকালে আসতে পারেন এখানে। দেখো লাগ জায়গা। এইবার দিন সাথে চলে এসছে বল। ওই দেখেন মাছ ধরছে ওখানে, ওই যে জলের মধ্যে বসে পুড়ে গেল। কেমন করে পুড়ে গেল? গরমে? জলটা একবার লক্ষ্য করুন, জলের নিচের পাথরগুলো পরিষ্কার দেখা যাচ্ছে। খুবই মিষ্টি হয়, খাবি নাকি? একটু খাবি? বোটিংয়ের সময় সানগ্লাস, পারলে ছাতা নিতে ভুলবেন না, কারণ প্রচণ্ড রোদ লাগে। ছোট বাচ্চা সাথে থাকলে জলের বোতল এবং কিছু প্যাকেটজাত খাবার অবশ্যই সাথে রাখবেন। বোটিং স্টার্টিং পয়েন্ট থেকে একটি দ্বীপের কাছে নিয়ে যায়। নদীর মধ্যে একটি চড়া রয়েছে, সেখানে কিছু সময় কাটিয়ে আবার ফিরিয়ে নিয়ে আসে। এখানে অনেকে স্নানও করে, জল এতটাই পরিষ্কার। গামছা নিয়ে গেলে আপনারাও ট্রাই করতে পারেন।
Just see the beauty of Dauki. And this is the rock island. এখানে দু চারটে ছোট ছোট দোকান, ম্যাগি, কোল্ড ড্রিঙ্কস, বয়েল এগ এগুলোই পাওয়া যায়। এখানে অনেকে স্নানও করতে পারেন। চার্চে আছে। এবার ফেরার পালা। পথে দুপুর হয়ে গেছে, তাই কাবেরী রেস্টুরেন্টে গাড়ি দাঁড় করিয়ে খাওয়া দাওয়া সেরে নিলাম। এই রেস্টুরেন্টের খাবার দাবার সত্যি খুব সুন্দর, প্রচুর টুরিস্ট ওখানে খাওয়া দাওয়া করে। এবার আমরা গুয়াহাটি পৌঁছাবো। গুয়াহাটি পৌঁছানোর পূর্বে শিলং এবং গুয়াহাটি থেকে ট্রেন ধরে আবার মালদা পৌঁছাবো। ধীরে ধীরে শিলং শহর পৌঁছানো। শিলং শহরে বেশ কয়েকটি স্পট বিকেলের মধ্যে দেখে নেওয়া যেতে পারে গুয়াহাটি পৌঁছানোর ঠিক আগে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। যদি ইনফরমেশনগুলো ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন। আবার ধন্যবাদ।